বুধবার দুপুরের পর দীঘা এবং বাংলাদেশের হাতিয়ার মধ্যে আছড়ে পড়বে ভয়ঙ্কর এই ঝড়। রাজ্যের উপকূল এলাকায় এই আমপান সর্বোচ্চ 185 কিলোমিটার বেগে বইতে পারে, এমনই সম্ভাবনা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হচ্ছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আরো জানাতে পারবে। অয়ন, এখন অবধি যা বোঝা যাচ্ছে 185 কিলোমিটার প্রতি ঘন্টা যথেষ্ট বেশি। হ্যাঁ, ল্যান্ডফলের পরে 185 কিলোমিটার প্রতি ঘন্টা অতীতের সমস্ত রেকর্ডের থেকে অনেক বেশি। কারণ আমরা এর আগে যা ক্ষয়ক্ষতি দেখেছিলাম আইলাতে, তাতে ঝড়ের গতিবেগ ছিল 120 থেকে 125 কিলোমিটার। ফণী সেইভাবে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা উপকূলের উপর প্রভাব ফেলতে পারেনি। অতি সম্প্রতি আমরা বুলবুল দেখেছি সুন্দরবনের ম্যানগ্রোভে অরণ্যে আটকে গিয়ে ল্যান্ডফলে সে গতি হারায়, ফলে তার ক্ষয়ক্ষতি অনেক কম ছিল। কিন্তু এবারে তার যে ডাইমেনশন বা ডেস্টিনেশন বা তার আসার যে রাস্তা, সেই রাস্তাতে এরকম কোনো ন্যাচারাল বাধা বা শিল্ড বা ঢাল এটা পশ্চিমবঙ্গ বা উড়িষ্যাবাসী পাবেন না, এমনটা আবহাওয়াবিদদের আশঙ্কা। এবং সেক্ষেত্রে ল্যান্ডফলের সময় যদি 185 কিলোমিটার প্রতি ঘন্টা তার গতিবেগ থাকে, তাহলে তার ক্ষয়ক্ষতি ব্যাপক আকার নেবে এমন একটা আশঙ্কা থাকছে। এবং মূলত এই আশঙ্কা থেকে প্রশাসনের সমস্ত মহল তাদের সমস্ত আপৎকালীন কর্মীদের ছুটি বাতিল করে দিয়েছে। বিভিন্ন জায়গাতে বেস স্টেশন তৈরি করা হয়েছে, রেস্কিউ সেন্টার তৈরি করা হয়েছে। কিন্তু তাও বলে রাখি, যদি পূর্ণ শক্তি নিয়ে, অর্থাৎ এখনো পর্যন্ত যে শক্তির ক্যালকুলেশন করা হচ্ছে সেই শক্তি নিয়ে আমপান ল্যান্ডফল করে বা ভূপৃষ্ঠে আছড়ে পড়ে, তাহলে ক্ষয়ক্ষতি কিন্তু সীমাহীন হবে এমন একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। অয়ন, যেরকম সম্ভাবনা উঠে আসছিল যে দীঘা এবং হাতিয়া দ্বীপ তার মাঝামাঝি কোথাও একটা ল্যান্ডফল হবে, কিন্তু তাও আবহাওয়াবিদরা বলতে পারছিলেন না নির্দিষ্ট করে ল্যান্ডফল ঠিক কোথায় কখন হবে। সেই বিষয়ে কি কোনো ধারণা পাওয়া যাচ্ছে? দেখো, ঝড় যত বা সুপার সাইক্লোন যত ভূপৃষ্ঠের দিকে আসে, ততই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে তার বারবার গতিপথ পরিবর্তন হয়। তোমার নিশ্চয়ই মনে থাকবে কয়েক মাস আগে যে বুলবুল ঝড়, যেটা সব থেকে বেশি ল্যান্ডফলের আশঙ্কা করা হয়েছিল সুন্দরবনের গদখালি বা ঝড়খালিতে, অথচ গতিপথ সামান্য পাল্টে সেটা বকখালিতে আছড়ে পড়ে এই সৈকত শহরকে তছনছ করে দিয়েছিল। এক্ষেত্রেও নির্দিষ্ট করে কোন জায়গায় ল্যান্ডফল হবে সেটা জানার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ ল্যান্ডফলের যে সময় সেটা আরো প্রায় 48 ঘন্টা বাকি। কাল বাদে পরশু সন্ধেবেলা 7:30-8টার পরে এই ল্যান্ডফলটা হবে। এই 48 ঘন্টায় আমপানের গতিমুখ কোন দিকে থাকে বা একই রকম স্ট্যাটিক থাকে না ডাইমেনশনালি চেঞ্জ হয়ে থাকে, সেদিকে আবহাওয়াবিদদের নজর রয়েছে। ফলে নির্দিষ্ট করে তারা ল্যান্ডফলের যে অংশ বা অঞ্চল সেটা মেনশন করতে চাইছেন না। অয়ন, সাধারণত এই ধরনের সাইক্লোনে উপকূলবর্তী অঞ্চল তছনছ হয়ে যায়, আয়লা যার প্রমাণ। কিন্তু এক্ষেত্রে আশঙ্কা থাকছে যে এই গতিবেগ থাকলে কলকাতাও লন্ডভন্ড হতে পারে। শুধু তাই নয়, তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আগামীকাল সন্ধেবেলাতেই কলকাতাতে 80 থেকে 90 কিলোমিটারের ঝড় হবে। এবার তুমি বুঝে দেখো, যে ল্যান্ডফলটা হতে তখনও প্রায় 24 ঘন্টা বাকি থাকবে এবং উপকূলবর্তী এলাকা থেকে কলকাতার দূরত্ব প্রায় 100 কিলোমিটার, তার 24 ঘন্টা আগেই যদি তার এরকম একটা ডেভাস্টেটিং চেহারা হয়, তাহলে তুমি যেটা বলছো বা তুমি যেটা আশঙ্কা করছো, যেটা প্রত্যেকটি আবহাওয়াবিদ এই মুহূর্তে আশঙ্কা করছেন, যে পূর্ণ শক্তির ল্যান্ডফল যদি হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণটি কতটা হতে পারে। আমাদের সঙ্গে থাকো প্লিজ। আমি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শকদের দেবো। দেখো, আয়লা একটা বেঞ্চমার্ক হয়ে দাঁড়িয়েছে। আমরা সাইক্লোন মানে আয়লার সঙ্গে তুলনা করি, কিন্তু আবহাওয়া দপ্তর বলছে এটা আয়লার থেকে বহুগুণ বেশি শক্তি সম্পন্ন। ইনফ্যাক্ট 1999 সালে যে সুপার সাইক্লোন হয়েছিল সেরকম শক্তি নিয়ে আসছে আমপান। 2 दिन पहले इसका स्वरूप सीवियर साइक्लोनिक स्टॉर्म या वेरी सीवियर साइक्लोनिक स्टॉर्म के रूप में उभरने की बात थी, लेकिन आज यह एक सुपर साइक्लोन में कन्वर्ट हो चुका है, परिणत हो चुका है। ये बहुत ही सिग्निफिकेंट डेवलपमेंट है। ये सिग्निफिकेंट इसलिए है क्योंकि 1999 अक्टूबर उड़ीसा में सुपर साइक्लोन आया था। उस वक्त के बाद से आज के डेट में इतने सालों बाद ये दूसरा सुपर साइक्लोन बे ऑफ बंगाल में बंगोपसागर में आ रहा है। और ये इसलिए सिग्निफिकेंट है क्योंकि इसकी विंड स्पीड उस सुपर साइक्लोन से मैच कर रही है। अभी जो सूचना है, ये 20 तारीख की सुबह या दिन में किसी वक्त या दोपहर तक लैंडफॉल करेगा। लैंडफॉल पश्चिम बंगाल के दीघा
और बांग्लादेश के हटिया द्वीप के बीचों बीच किसी जगह हो सकता है। अगर उसका एक आकलन लिया जाए तो ऐसा प्रतीत होता है कि सागर द्वीप या काक द्वीप, ये दोनों द्वीप हैं डेल्टा में और वहाँ पर कहीं लैंडिंग हो सकती है। পিউ সত্যি 1999 এর পর যেখানে এইরকম সাইক্লোন দেখেনি, এনডিআরএফ এর বক্তব্য আপনাদের শোনালাম। আমরা দেখেছি আয়লার কথা, ঠিক 11 বছর আগে এই মে মাসে আয়লা হয়েছিল এবং তারপর অনেকগুলো ঝড় আমরা দেখেছি। গত বছরই ফণী এবং বুলবুল আমরা দেখেছি, কিন্তু তারপরও যে প্রশ্নটা থেকে যায়, যে ভয়টা থেকে যায়, কতটা ক্ষয়ক্ষতি হতে পারে। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অয়ন। রুমেলা, প্রত্যেকটি ঝড় যেগুলো কথা তুমি বা পিউ মেনশন করছো, সেই প্রত্যেকটি ঝড়ের একটা কমন ফিচার বা ফেনোমেনন ছিল, এরা যখন ল্যান্ডফল করছিল, অর্থাৎ যতই এরা জলভাগ থেকে স্থলভাগের দিকে এসেছে, প্রত্যেকটা ক্ষেত্রে জলভাগের তুলনায় এদের শক্তি কমেছে। আমপান নিয়ে এই কারণে বেশি উদ্বেগ বা চিন্তা, আমপান যত স্থলভাগের দিকে এগোচ্ছে তত বেশি বেশি শক্তি সঞ্চয় করছে। আমপানের আমি আবার ফিরছি তোমার কাছে। এই মুহূর্তে আবহাওয়াবিদ সুজীব কর আমার সঙ্গে রয়েছেন। সুজীব বাবু, আমরা এনডিআরএফ এর বক্তব্য একটু আগেই শুনলাম এবং সত্যি ভয়ে ধরানো। 1999 এর সুপার সাইক্লোনের মতো শক্তি নিয়ে ধেয়ে আসছে, যার কাছে আয়লাও তুচ্ছ। তো আমরা মানে কিভাবে প্রস্তুতি, ক্ষয়ক্ষতির আন্দাজটা করব কিভাবে? অ্যাকচুয়ালি দেখুন, আজকে দুপুরবেলা হঠাৎ করে সাইক্লোনটার গতিবেগ এক্সট্রিমলি বেড়ে গেছিল। এখন সেখান থেকেই প্রত্যেকের একটা ধারণা হয়েছে যে এটা সুপার সাইক্লোনিক স্টেজে চলে যেতে পারে, কিন্তু তখন উপকূল থেকে প্রায় 750 কিলোমিটার দূরে থাকা একটা সাইক্লোন যখন হঠাৎ করে গতিশক্তি বৃদ্ধি করে, সেটা ইন্ডিকেট করে যে কোনো একটা জায়গা থেকে ও হঠাৎ করে প্রচুর পরিমাণে টেম্পারেচার গেইন করেছে। আপনারা জানেন এই সময় মধ্য ভারতে তাপমাত্রা অনেক বেশি এবং মধ্য ভারতে একটা নিম্নচাপ দীর্ঘদিন ধরেই মানে গঠিত হয়ে আছে এবং সেই নিম্নচাপ ওকে অতিরিক্ত পরিমাণে শক্তি জুগিয়েছে। যতক্ষণ ঘূর্ণাবর্ত চলতে থাকে এর কেন্দ্রে থাকে শীতল বায়ু, উষ্ণ বায়ু এবং চতুর্দিকে থাকে শীতল বায়ু। এই শীতল বায়ু যদি হঠাৎ করে প্রচুর পরিমাণে টেম্পারেচার গেইন করে ফেলে, তাহলে কিন্তু দুটো বায়ুর মধ্যে তাপমাত্রাগত তারতম্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ফলে আগামীকাল সকাল থেকেই কিন্তু এই সাইক্লোন তার শক্তি দ্রুত গতিতে হারাতে শুরু করবে এবং আগামীকাল সন্ধ্যে নাগাদ এই সাইক্লোন অ্যাকচুয়ালি অদ্ভুতভাবে দুটো পার্টি বিভক্ত হয়ে যেতে পারে, যার থেকে বলা যেতে পারে মূল শক্তি দীঘা কোস্টাল এরিয়াকে টাচ করবে এবং ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল কোস্টাল রিজিয়ন ধরে অগ্রসর হয়ে সমগ্র ওয়েস্ট বেঙ্গল ক্রস করে যেতে পারে কিন্তু আগামীকাল রাতের মধ্যে। কিন্তু অদ্ভুত যে বিষয়টা সেটা হচ্ছে এই ঘন মেঘাচ্ছন্নতা নিয়ে যখন সাইক্লোনটা ভূমিভাগের উপরে এইভাবে অগ্রসর হচ্ছে, তখনও কিন্তু সাইক্লোনের ল্যান্ডফল ঘটছে না। সাইক্লোনের ল্যান্ডফল ঘটতে বাংলাদেশের সুন্দরবন এলাকায়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়, এবং যখন এটা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পৌঁছাবে তখন এই ঝড়ের গতিবেগ কিন্তু উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে যাবে এবং কোনো কোনো ক্ষেত্রে গতিবেগ 130-32 কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে এবং আগামীকাল সন্ধ্যে নাগাদ দীঘা কোস্টাল এরিয়াতে কিন্তু এই ঝড়ের গতিবেগ 140 থেকে 50 কিলোমিটারের কাছাকাছি থাকবে। সুদীপ বাবু, 130-35 যদি হয় সেটাও তো অনেক। 130-35 কিলোমিটার গতিটাও কিন্তু যথেষ্ট। তার কারণটা হচ্ছে এই ঝড়ের রেডিয়াসটা অনেক বড়, ফলে নির্দিষ্ট কোনো একটা স্থানকে যদি একটা পয়েন্ট হিসেবে ধরা হয় তাহলে সেই একটা স্থানকে অতিক্রম করতে সময় লাগবে প্রায় 12 থেকে 14 ঘন্টা। ফলে এই যে টানা দীর্ঘ সময় ধরে এরকম একটা পাওয়ারফুল এয়ার মোশন, এটাকে ধরে রাখার মতো ক্ষমতা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের এই অঞ্চলের কোনো গাঠনিক প্রকৃতি বা গাছপালা ইত্যাদি কোনোটারই থাকে না। ফলে সেই ক্ষেত্রে কিন্তু লন্ডভন্ড হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে অনেক বেশি। সুদীপ বাবু, ধন্যবাদ। পিউ, সর্বোচ্চ 195 কিলোমিটার বেগে এই ঝড় বইতে পারে এমনটাই বলছে এনডিআরএফ। আমরা শোনালাম সেই বক্তব্য। ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে, শুধু ক্ষয়ক্ষতিই নয়, প্রাণহানির আশঙ্কাও রয়েছে এমনটাই বলা হচ্ছে এনডিআরএফ এর তরফে। ऐसी परिस्थिति में चूंकि एक सुपर साइक्लोन है और जब लैंडफॉल होगा तब भी यह एक्सट्रीमली सुपर साइक्लोन की कैटेगरी में होगा। इसका मतलब है कि जब लैंडफॉल होगा तब भी विंड स्पीड 195 से 200 किलोमीटर प्रति घंटे होगी
और रिहायशी इलाके में होगी। इसलिए जो IMD ने प्रेडिक्शन दिया है, जितने भी कच्चे मकान हैं, खपरेल के मकान हैं, छत हैं, पेड़ हैं, नारियल के पेड़ हैं, इस पर काफ़ी सीरियस डैमेज हो सकता है। साथ ही साथ इलेक्ट्रिक पोल्स और टेलीकॉम पोल्स का भी सीरियस डैमेज हो सकता है। যথেষ্ট সতর্ক যে এনডিআরএফ এই বক্তব্যগুলো থেকে স্পষ্ট, সেজন্য তাদের প্রস্তুতিও কিন্তু এবার অন্যরকম। শোনাবো আপনাদের। तो आप इसी से समझ सकते हैं कि 3 बैठक सिलसिलेवार लिए गए तो कितनी गंभीरता से भारत सरकार इस ट्रांसफॉर्मेशन को ले रहा है। और क्योंकि यह इतने सालों बाद, कई दशकों बाद पुनः सुपर साइक्लोन आ रहा है, इसको हम लोग कमतर नहीं आंकना चाहते हैं और पूरी तैयारी, मुकम्मल तैयारी करना चाहते हैं। और वही बात राज्य सरकारों को कहा गया है और यहाँ से ये भी उम्मीद की जा रही है कि राज्य सरकार उसी के अनुरूप सारी तैयारियां कर रहे हैं। इवैक्यूएशन की तैयारी, जानमाल की सुरक्षा की तैयारी, NDRF, SDRF और लोकल पुलिस और अन्य एजेंसियों की तैयारी, ये सारी तैयारियां उसी अनुरूप हो रही हैं, ऐसा हम लोग मानते हैं। এনডিআরএফ যা বক্তব্য রাখছে, যা বলা হচ্ছে এনডিআরএফ এর তরফ থেকে, তা কিন্তু সত্যি বেশ খানিকটা আশঙ্কার। আমরা সরাসরি দীঘায় চলে যাই, আমাদের প্রতিনিধি কিরণ মান্না রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, করোনা পরিস্থিতিতে মোকাবিলা করা হবে, আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ তারা গৃহবন্দী, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। গোটা দীঘা জুড়ে, পূর্ব মেদিনীপুর জুড়ে এই মুহূর্তে এই ঝড় মোকাবিলায় কি তৎপরতা নজরে আসছে? সম্ভবত কি কিরণের সঙ্গে আমাদের যোগাযোগ ছিন্ন হয়েছে। আমরা চেষ্টা করব, আসলে এখনই আবহাওয়া এত খারাপ একদম যে যোগাযোগ স্থাপন করা এবং সেটা কন্টিনিউ করে যাওয়া সত্যি প্রবলেমের। তবে যে ভয়ঙ্কর তথ্য এখনই সামনে আসছে এই আমপান নিয়ে, এক একটা ঢেউয়ের নাকি দোতলা সমান উচ্চতা হতে পারে রুমেলা। আয়লার সময় ঠিক আমরা যদি বলি, মানে একদম সাম্প্রতিক কোনো ঘটনা যদি আমরা মনে করি, তাহলেও সেটা 2009 সালে সেই আয়লা। কিন্তু তারপর যতগুলো ঝড় আমরা দেখেছি, পিলিন হোক, হুদহুদ হোক, ফণী হোক, বুলবুল হোক, কোনোটার ভয়াবহতা এতটা ছিল না। তবে মোকাবিলার জন্য এনডিআরএফ যে তৈরি, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, তাদের বক্তব্য আমরা বারবার আপনাদের শোনাচ্ছি। এনডিআরএফ এর ডিজির বক্তব্য এবার শোনাবো। এনডিআরএফ তৈরি রয়েছে, কিন্তু তাদের সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে, কারণ সময়টা এমনি খুব সংকটজনক। করোনার জেরে লকডাউনের মধ্যে যদি সত্যি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যদি সত্যি প্রাণহানির আশঙ্কা থাকে, যেমনটা এনডিআরএফ দাবি করছে, তাহলে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হবে এনডিআরএফ কে, শুনুন। एक जो पते की बात है वो ये कि सभी एजेंसियों को, चाहे राज्य की एजेंसी हो, चाहे NDRF हो या सेंट्रल एजेंसी कोई भी हो, इसमें एक डुअल चैलेंज फेस कर रहा है। साइक्लोन भी है और कोविड-19 का भी एक कॉन्टेक्स्ट है। तो कोविड-19 के समय में साइक्लोन में रेस्क्यू और रिलीफ का काम करना है, तो ये डुअल चैलेंज है। इसलिए हम लोग सभी तरह की प्रिकॉशंस ले रहे हैं और जो भी सूट्स देने हैं, जिस तरह के एहतियात बरतने हैं, सैनिटाइजर्स और मेडिसिन, जो प्रिवेंटिव मेडिसिन इत्यादि का जो भी है, वो सारा मुहैया कराया गया है और फोर्स को दिया गया है। প্রবল গতিতে রাজ্যের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমপান। আমপানের সর্বোচ্চ গতি 185 থেকে 195 কিলোমিটার পর্যন্ত হতে পারে ল্যান্ডফলের পর, যেটা সত্যি ভাবাচ্ছে প্রশাসনকে। এখন দীঘা থেকে 890 কিলোমিটার দূরে রয়েছে এই ঝড়, আর এই মুহূর্তে ঘন্টায় 7 কিলোমিটার বেগে স্থলভাগের দিকে এগিয়ে আসছে আমপান। আবহাওয়াবিদদের পূর্বাভাস, বুধবার দুপুরের পর দীঘা এবং বাংলাদেশের হাতিয়ার মধ্যে আছড়ে পড়বে ভয়ঙ্কর এই ঝড়। সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, আবহাওয়া দপ্তরের অধিকর্তা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্জীব বাবু, আপনাকে স্বাগত জানাবো। বিগত যে কটা ঝড় দেখেছি তার থেকে ভয়াবহতা আরো বেশি রয়েছে এই ঝড়ের। কিভাবে মোকাবিলা সম্ভব? কতটা প্রভাব পড়তে পারে এই রাজ্যে, কতটা প্রভাব পড়তে পারে কলকাতায়? দেখুন, ঘূর্ণিঝড় আমফান এই মুহূর্তে যে স্ট্যাটাস আছে সেটা হচ্ছে সুপার সাইক্লোন, অর্থাৎ হাই স্টেজে আছে। এটা আমরা আশা করছি 20 তারিখ ইভিনিং এ অথবা একটু আফটারনুন আওয়ার্সে
পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল ক্রস করবে বিটুইন দীঘা এবং বাংলাদেশের হাতিয়া আইল্যান্ডের বাট ক্লোজ টু সুন্দরবন। যখন এই সাইক্লোন ক্রস করবে তখন কিন্তু এটার ইন্টেন্সিটি যেটা থাকবে সেটা হচ্ছে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। অর্থাৎ যখন এটা হিট করবে ল্যান্ডে তখন বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 165 থেকে 175 কিলোমিটার, সর্বোচ্চ 185 কিলোমিটার প্রতি ঘন্টায়। যেহেতু এরকম একটা ডিভাস্টেটিং উইন্ড নিয়ে এটা আঘাত করবে, যে কোনো সাইক্লোন থেকে আমরা 3 রকমের ওয়েদার পাই। একটা হচ্ছে হেভি রেইনফল, আর একটা হচ্ছে খুব হাই উইন্ড স্পিড, গেল উইন্ড স্পিড, আর একটা হচ্ছে স্টর্ম সার্জ বা জলোচ্ছ্বাস, যেটা আমরা সামুদ্রিক জলোচ্ছ্বাস দেখি। আমাদের যে মানে এক্সট্রিম যে কোস্টাল ডিস্ট্রিক্ট 3টে, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই 3টে জেলাতে ম্যাক্সিমাম ড্যামেজ হওয়ার সম্ভাবনা। তার মধ্যে একটু বেশি সাউথ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় আমরা এক্সপেক্ট করছি 4 থেকে 6 মিটার অব্দি জলোচ্ছ্বাস, whereas পূর্ব মেদিনীপুরে আমরা এক্সপেক্ট করছি 3 থেকে 4 মিটার জলোচ্ছ্বাস। এই কোস্টাল জেলাগুলোতে সব জায়গাতে হেভি টু ভেরি হেভি এবং বেশ কিছু জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল হবে। উইন্ড আমি আগেই বললাম আপনাকে, জলোচ্ছ্বাসও বললাম। কলকাতার ক্ষেত্রে যেহেতু একটু ভেতরে আমাদের, সেক্ষেত্রেও যখন এটা ল্যান্ড ক্রস করবে সে সময় কিন্তু কলকাতায় 100 থেকে 110, সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কলকাতায় হেভি টু ভেরি হেভি রেইনফল এবং 2-1 জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া আমাদের যে উপকূলবর্তী জেলা হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতেও কিন্তু বেশ কিছু জায়গায় 20 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, ইনক্লুডিং অল দ্য ডিস্ট্রিক্টস অফ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল। অনেক ধন্যবাদ 19 তারিখ আপনাকে।